সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর ইলাহি, প্রভাষক আইসিটি নববিকি কলেজ এবং মাস্টার ট্রেনার, সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে বিগত কয়েকটি ক্লাস নিয়ে আলোচনা করছি হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম নিয়ে। তো ডেটা কমিউনিকেশন মাধ্যম আলোচনা করতে যে আমি তোমাদের সামনে যেটি বলেছিলাম সেটি হচ্ছে ডেটা কমিউনিকেশন সাধারণত দুই ধরনের মাধ্যমে স্থানান্তরিত হয়ে থাকে, অর্থাৎ ডেটা কমিউনিকেশন মাধ্যম সাধারণত হয়ে থাকে দুই ধরনের, যার একটি হচ্ছে তার মাধ্যম ওয়্যার্ড বা ফিজিক্যাল মিডিয়া, আরেকটি ছিল তার বিহীন মাধ্যম বা যেটাকে আমরা ওয়্যারলেস বা আনগাইডেড মিডিয়া বলেছি। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম হচ্ছে তার মাধ্যম নিয়ে। তার মাধ্যমটি আবার কয়েকটি ভাগে ভাগ ছিল, সবগুলোকেই বিগত ক্লাসে তোমাদের সামনে তুলে ধরেছি। তাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে তার বিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়া নিয়ে। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তার মাধ্যমের থেকেও বেশি গুরুত্ব বহন করেছে হচ্ছে তার বিহীন মাধ্যম, কারণ যে সকল দুর্গম এলাকায় তার মাধ্যম দিয়ে ডেটা স্থানান্তর করা সম্ভব নয়, সেই সকল দুর্গম এলাকায় আমরা খুব সহজেই তার বিহীন মাধ্যমে ডেটা স্থানান্তর করতে পারি। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা তার বিহীন ডেটা কমিউনিকেশন কি তা বলতে পারবে, তার বিহীন ডেটা কমিউনিকেশন মাধ্যম ব্যাখ্যা করতে পারবে এবং তার বিহীন ডেটা কমিউনিকেশন মাধ্যমের কার্য পদ্ধতিও বর্ণনা করতে পারবে। তার বিহীন মাধ্যম দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনরূপ ফিজিক্যাল কেবল কানেকশন ছাড়াই, কোনো ফিজিক্যাল কানেকশন, কোনো গাইডেড কানেকশন বা কোনো কেবল সংযোগ ছাড়াই ডেটা স্থানান্তরের যে মাধ্যম, সেই মাধ্যমকে বলে তার বিহীন মাধ্যম বা ওয়্যারলেস কমিউনিকেশন। একে অনেক সময় আনগাইডেড মিডিয়াও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে সাধারণত সিগন্যাল ব্রডকাস্ট করা হয় এরকম ফাঁকা বা খালি স্থানে, এবং সিগন্যাল গ্রহণকারী যে সকল যন্ত্রগুলো থাকে সেই যন্ত্রের মাধ্যমে এই সিগন্যাল গ্রহণ করতে পারে যে কোনো ব্যক্তি গ্রাহক হিসেবে ওই সিগন্যালের এরিয়ার মধ্যে অবস্থান করে। বিভিন্নভাবে এই সিগন্যাল বিস্তার লাভ করতে পারে প্রেরক এবং গ্রাহকের মাঝে। ওয়্যারলেস ট্রান্সমিশন মাধ্যম হিসেবে সাধারণত ব্যবহৃত হয় রেডিও ওয়েভ, ব্যবহার হয় মাইক্রোওয়েভ, ব্যবহার হয়ে থাকে স্যাটেলাইট, ব্যবহার হয়ে থাকে ইনফ্রারেড। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। কিভাবে ওয়্যারলেস মিডিয়াম হিসেবে রেডিও ওয়েভকে ব্যবহার করা হয় সেই বিষয়টি হচ্ছে আমাদের প্রথম আলোচনা। সাধারণত 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয়ে থাকে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং এটি ভেদ করতে পারে যে কোনো বিল্ডিং এর দেয়ালকেও, যে কারণে যোগাযোগের ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে ঘরে এবং বাইরে উভয় জায়গাতেই। এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের গতিবেগ 40 কিলোবিটস পর্যন্ত হতে পারে। রেডিওতে যেমন বেতার তরঙ্গ দ্বারা সংকেত পাঠানো হয়, তেমন বেতার তরঙ্গ দ্বারা যোগাযোগ করা সম্ভব দুটি কম্পিউটারের মধ্যে। আমরা যে রেডিও শুনে থাকি, এখানেও যে ওয়েভ বা তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে সেটিও রেডিও ওয়েভ। এছাড়াও আমরা ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়াকি টকি এই বা রেডিও টেলিফোনি এই সমস্ত মাধ্যমেও কিন্তু যে সিগন্যাল ব্যবহার করে থাকি সেটিও কিন্তু রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভ দ্বারা যেমন রিলে স্টেশন এবং রেডিওর মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব, রেডিও ওয়েভ দ্বারা যেমন দুইটি ডিভাইসের মধ্যে, রেডিও টেলিফোনের মধ্যে সংযোগ স্থাপন করা সম্ভব, ঠিক তেমনি এই রেডিও ওয়েভের মধ্যে এরকম দুইটা কম্পিউটারের মধ্যেও যোগাযোগ স্থাপন করা সম্ভব। এখন আমরা দেখে নেব রেডিও ওয়েভের ব্যবহারগুলি। রেডিও ওয়েভ এটি বেশি ব্যবহার করা হয়ে থাকে মূলত রেডিওতে, অডিও ডেটা বা ভয়েস সম্প্রচারের ক্ষেত্রে। রেডিও ওয়েভ ব্যবহার করা হয়ে থাকে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রেও, স্থির বা ভিডিও চিত্র সম্প্রচারের জন্য। ডিজিটাল টিভি, স্যাটেলাইট রেডিও, ডিজিটাল অডিও ব্রডকাস্টিং প্রভৃতি ক্ষেত্রেও কিন্তু আসলে
রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। কম্পিউটার ও বিভিন্ন ডিভাইসের মধ্যেও কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে এই রেডিও ওয়েভের ব্যবহার করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে দূরবর্তী স্থানের সাথে যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় রেডিও ওয়েভ। যেমন রাডার এর মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর ধরন, অবস্থান ও গতিবিধি শনাক্ত এবং পর্যবেক্ষণ করতেও কিন্তু উচ্চ মাত্রার রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এছাড়া রেডিও ওয়েভ ব্যবহার করা হয় নেভিগেশন সিস্টেমে, যানবাহন কিংবা নৌযান চলাচলের গতিবিধি, এদের অবস্থান বা যাত্রাপথ প্রভৃতি নির্ণয় করার জন্য। এবং রেডিও ওয়েভ ব্যবহার করা হয় বিমান পরিচালনায়, বিমানের অবস্থান, কানেক্টিং ফ্লাইট, ট্রাফিক কন্ট্রোল প্রভৃতি যোগাযোগের ক্ষেত্রে। মাইক্রোওয়েভ ওভেন, ডাইলেকট্রিক হিটিং, ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস প্রভৃতি ক্ষেত্রে কিন্তু আসলে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। আমরা রান্নার কাজে যে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করি, এটির মধ্যে কোনো আগুন থাকে না, না থাকে কোনো হিটিং কয়েল। এই রেডিও ওয়েভ ব্যবহার করে কিন্তু আসলে এখানে তাপ উৎপন্ন করা হয়ে থাকে। আলোচনা করব মাইক্রোওয়েভ নিয়ে। মাইক্রোওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা ব্যবহার করে সেকেন্ডে প্রায় 1 গিগাবাইট বা তার চেয়েও বেশি ডেটা স্থানান্তর করা সম্ভব। বলছে যে মাইক্রোওয়েভ ব্যবহার করে প্রতি সেকেন্ডে 1 গিগাবাইট বা তার থেকেও বেশি কম্পিউটার প্রদত্ত ডেটা, কথা এবং ছবি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা সম্ভব। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত গঠিত হয়ে থাকে দুটি ট্রান্সিভার নিয়ে, যার একটি কি করে সিগন্যাল ট্রান্সমিট করে। মাইক্রোওয়েভের মধ্যে দুইটা ট্রান্সমিটার থাকে, যার একটি কি করে সিগন্যালকে ট্রান্সমিট করে এবং অন্যটি কি করে সে সিগন্যাল রিসিভ করে। অর্থাৎ অন্য কোনো মাধ্যম থেকে যে সিগন্যালটি তার কাছে প্রেরণ করা হয় সেটি রিসিভ করার জন্য একটি ডিভাইস থাকে, এবং এ নিজে যখন অন্য একটা মাইক্রোওয়েভ বা অন্য একটা ডিভাইস বা অন্য একটা মাধ্যমে সিগন্যাল প্রেরণ করবে, তখন তাকে সেই সিগন্যালটিকে ট্রান্সমিট করার জন্য আর একটা ট্রান্সমিটার ব্যবহার করা হয়ে থাকে। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভের ব্যবহার মূলত মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে দূরবর্তী টেলিফোন নেটওয়ার্কের ক্ষেত্রে। টেলিফোন লাইন কেবলের মাধ্যমে কিন্তু সম্প্রসারিত করা সম্ভব, কিন্তু বলেছে যে সকল জায়গায় কেবল লাইন সম্প্রসারণ করা সম্ভব নয়, দুর্গম পাহাড়ি এলাকা কিংবা বিশাল জলরাশি, এই বিশাল জলরাশি দিয়ে কিন্তু টেলিফোন লাইন কেবলের মাধ্যমে স্থানান্তরিত করা সম্ভব নয়। এই সকল দূরবর্তী টেলিফোন নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে। মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে ভয়েস এবং টেলিভিশন সিগন্যালের ক্ষেত্রে। আমরা বর্তমানে যে সকল স্যাটেলাইট বা ডিজিটাল টিভিগুলো দেখে থাকি, এক্ষেত্রে এই ডেটা ট্রান্সমিশনের জন্য কিন্তু মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এছাড়া মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে সিসিটিভি বা ক্লোজ সার্কিট টিভি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তার বিহীনভাবে সিসিটিভি থেকে ডেটা স্থানান্তরের জন্য কিন্তু মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এছাড়া মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় ল্যান এবং ম্যান নেটওয়ার্ক তৈরিতে। তো একটা শহরের মধ্যেও কিন্তু তারবিহীন মাধ্যমে মাইক্রোওয়েভ দিয়ে নেটওয়ার্ক তৈরি করা সম্ভব। এছাড়াও মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো যোগাযোগের ক্ষেত্রে, যেটা বলেছি ক্লোজ সার্কিটের মাধ্যমে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে, যেটা বলেছি যে ব্যবহার করা হয়ে থাকে ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে। এছাড়াও মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার জন্য। এছাড়াও মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমে কোনো যানের গতিবিধি বা অবস্থান শনাক্ত করার জন্য, এবং মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়ে থাকে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রভৃতি সিস্টেমে জাহাজ বা সহ বিভিন্ন নৌযান বা বস্তুর অবস্থান শনাক্ত এবং তার গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য। কার্যক্ষমতার উপর ভিত্তি করে এই মাইক্রোওয়েভকে দুটি ভাগে ভাগ করা হয়। কার্যক্ষমতার উপর ভিত্তি করে, যার একটি হচ্ছে টেরিস্টরিয়াল মাইক্রোওয়েভ এবং অন্যটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। অর্থাৎ এই যে মাইক্রোওয়েভ, তার কাজের ক্ষমতা কম এবং বেশি এর ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কোন একটির ক্ষমতা কম, কোন একটির ক্ষমতা বেশি। এই ভিত্তিতে একটিকে বলা হয়েছে টেরিস্টরিয়াল মাইক্রোওয়েভ এবং অন্যটিকে বলা হয়েছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। প্রথমেই আলোচনা করব হচ্ছে টেরিস্টরিয়াল মাইক্রোওয়েভ নিয়ে। এই ধরনের প্রযুক্তিতে ট্রান্সমিটার এবং রিসিভার উভয় বসানো হয়ে থাকে ভূপৃষ্ঠের উপরে।
ট্রান্সমিটার এবং রিসিভার এরা যোগাযোগ করে থাকে দৃষ্টিসীমায়, এবং এই সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা যেমন উঁচু ভবন বা পাহাড়কে অতিক্রম করতে পারে না। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভে বলা হচ্ছে এই ধরনের মাইক্রোওয়েভে ট্রান্সমিটার এবং রিসিভার দুটাই ভূপৃষ্ঠে বসানো হয়ে থাকে এবং এরা দৃষ্টিসীমায় যোগাযোগ করে, এবং এই দুটি ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যে কোনো রকম উঁচু ভবন বা পাহাড় থাকলে তারা ডেটা স্থানান্তর করতে পারে না। আমরা সাধারণত ভূপৃষ্ঠে মোবাইল টেলিকমিউনিকেশনের যে টাওয়ারগুলো দেখে থাকি, এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। অর্থাৎ এই যে টাওয়ারগুলোই হচ্ছে আসলে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এই টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এরা কিন্তু একটা থেকে আরেকটা দৃষ্টিসীমায় যোগাযোগ করে, অর্থাৎ একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ার কিন্তু সরাসরি দেখা যায় বা দৃষ্টিসীমায় এই দুজনের মধ্যে যোগাযোগ হয়। এই দুইটি টাওয়ারের মধ্যে যদি কোনো উঁচু ভবন বা পাহাড় থাকে তাহলে কিন্তু তারা ডেটা স্থানান্তর করতে পারে না। অর্থাৎ এই দুটি টাওয়ারের মধ্যে কিন্তু কখনোই কোনো উঁচু ভবন বা পাহাড় থাকে না। এরা যদি কোথাও উঁচু ভবন থাকে তাহলে কিন্তু এই টাওয়ারগুলোকে উঁচু ভবনের উপরে স্থাপন করা হয়, যাতে করে এদের দুজনের মধ্যে কোনো রকম উঁচু ভবন বাধা সৃষ্টি করতে না পারে। এবার আমরা আলোচনা করব হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ নিয়ে। কোয়াক্সিয়াল কেবল বা রিলে স্টেশনের মধ্য দিয়ে টিভি সম্প্রচার সম্ভব হলেও দূরবর্তী কোনো স্থানের খবর সংগ্রহ করা সম্ভব হতো না। এই কারণেই 1950-এর দশকেই উদ্ভব হয় মূলত কৃত্রিম উপগ্রহ, যেটাকে আমরা স্যাটেলাইট বলে থাকি। প্রথম দিকে এই স্যাটেলাইটগুলো স্থাপন করা হতো হচ্ছে লো অরবিটে, যার ফলে কি হতো, এগুলো পৃথিবীকে পরিভ্রমণ করতে যেমন অনেক বেশি সময় নিত, ঠিক তেমনি এটি পৃথিবীর খুব কম অংশই ক্যাপচার করতে পারত। এই সমস্যা দূর করার জন্য 1960-এর দশকের জিওসাইক্রোনাস স্যাটেলাইট স্থাপন করা হয় ভূপৃষ্ঠ হতে 22,000 মাইল দূরে জিওসাইক্রোনাস অরবিটে, যার ফলে এটি কি হয়, পূর্বের তুলনায় পৃথিবীর অনেক বেশি জায়গায় ক্যাপচার করতে পারে। আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি যে একটা লাইট যদি কোনো স্থানের অল্প উঁচু থেকে মারা হয় তাহলে সে লাইটটি কি হবে, সেই স্থানটির অল্প জায়গাকে আলোকিত করবে। কিন্তু লাইটটি যদি সেই স্থানের অনেক বেশি উপর থেকে মারা হয় তাহলে সেটি কি হবে, সেই স্থানটির অনেক বেশি জায়গা আলোকিত করবে। স্যাটেলাইটগুলো আগে পৃথিবীর খুব কাছাকাছি লো অরবিটে থাকার কারণে স্যাটেলাইট যে ফ্রিকোয়েন্সিটা পৃথিবীর উপরে ফেলতো সেটি খুব অল্প জায়গা ক্যাপচার করতে পারত। এই অসুবিধা দূর করার জন্য কি করা হয়েছে, পরবর্তীতে স্যাটেলাইটগুলোকে ভূপৃষ্ঠ থেকে 22,000 মাইল দূরে জিওসাইক্রোনাস অরবিটে স্থাপন করা হয়েছে, যার ফলে এটা ভূপৃষ্ঠ থেকে যখন অনেক দূরে চলে গেছে তখন রেডিও ফ্রিকোয়েন্সিটা ভূপৃষ্ঠের অনেক বেশি এরিয়া জুড়ে এটি পতিত হয়ে থাকে। একটি স্যাটেলাইটের বেসিক উপাদানগুলো হলো হচ্ছে রিসিভার এবং রিসিভার অ্যান্টেনা, এবং রয়েছে হচ্ছে ট্রান্সমিটার আর ট্রান্সমিটার অ্যান্টেনা। এবং এই ইলেকট্রনিক যন্ত্রগুলো চালানোর জন্য প্রয়োজন কিন্তু অবশ্যই পাওয়ার বা শক্তি, আর যা জেনারেট করা হয়ে থাকে সোলার প্যানেলের মাধ্যমে। স্যাটেলাইটগুলোর দুই পাশে যে পাখা মতো অবস্থা সেটি কিন্তু আসলে সোলার প্যানেল দিয়ে মুড়ে রাখা হয় এবং এখান থেকেই সে শক্তি অর্জন করে। প্রেরক যন্ত্র, ভূপৃষ্ঠ থেকে একটা প্রেরক যন্ত্র স্যাটেলাইটে যখন কোনো সিগন্যাল প্রেরণ করে তখন সেটি 600 কোটি বা তার কাছাকাছি বার কম্পন বিশিষ্ট একটি সংকেত স্যাটেলাইটের কাছে পৌঁছে দেয়। ভূপৃষ্ঠে থাকা মাইক্রোওয়েভ যখন স্যাটেলাইটের কাছে কোনো সিগন্যালকে প্রেরণ করে তখন সেটি 600 কোটি বা তার কাছাকাছি বার কম্পন বিশিষ্ট একটি সিগন্যাল মাইক্রোওয়েভের কাছে প্রেরণ করে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে বলেছে 22,000 মাইল দূরে অবস্থিত এই যে স্যাটেলাইটের কাছে এই সিগন্যালটি পৌঁছানোর পর এটি ক্ষীণ বা দুর্বল হয়ে পড়ে। তখন স্যাটেলাইটের কাছে থাকা উপগ্রহে থাকা ট্রান্সপন্ডারগুলো কি করে, এই ক্ষীণ সংকেতগুলোকে রিলে করে সেগুলোকে আরো বৃদ্ধি করে 400 কোটি বার কম্পন বিশিষ্ট সংকেতে পরিণত করে
সেটা পৃথিবীতে যে গ্রাহক যন্ত্র থাকে তার কাছে সেটা পাঠিয়ে দেয়। অর্থাৎ আমরা এই যে টেলিকমিউনিকেশন টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভের কথাগুলো বলছি, এই টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভের মাধ্যমে যদি আমরা এখান থেকে আমেরিকাতে কথা বলতে চাই মোবাইল টেলিফোনের সাহায্যে, তাহলে ভূপৃষ্ঠে থাকা এই টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভগুলো তো প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কখনোই আমেরিকা পর্যন্ত স্থাপন করা সম্ভব নয়। তো এই বড় বড় সাগরগুলো অতিক্রম করার জন্য কি হয়েছে, স্যাটেলাইট স্থাপন করা হয়েছে। জিওসাইক্রোনাস অরবিটে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 22,000 মাইল দূরে যে স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়েছে, মোবাইল কমিউনিকেশন যখন আমরা একটি কলকে আমেরিকায় প্রেরণ করি তখন সেই সিগন্যালটিকে ভূপৃষ্ঠের মাইক্রোওয়েভ দিয়ে 600 কোটি বার বা তার থেকে বেশি সংকেত তৈরি করে বা তার কাছাকাছি সংকেত তৈরি করে স্যাটেলাইটের কাছে প্রেরণ করে। স্যাটেলাইট কি করে, এই প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের অপর পারে যে মাইক্রোওয়েভ রয়েছে তার কাছে সে ওই ক্ষীণ সংকেতটাকে 400 কোটির কাছাকাছি আবার বৃদ্ধি করে সেই মাইক্রোওয়েভের কাছে পাঠিয়ে দেয়। ওই মাইক্রোওয়েভ তখন টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভের মাধ্যমে কি করে, সিগন্যালটি গ্রাহকের কাছে পৌঁছে দেয়। তাই বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে থাকে মাইক্রোওয়েভ যোগাযোগের মাধ্যমে ডেটা স্থানান্তরের জন্য এই কৃত্রিম উপগ্রহ এটি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তারবিহীন যে ডেটা ট্রান্সমিশন মাধ্যম রয়েছে আরেকটি, সেটি হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই প্রযুক্তিতে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ইনফ্রারেড মানের আলো। ইনফ্রারেড সিগন্যাল ট্রান্সমিট করার কাজটি সম্পন্ন করা হয়ে থাকে কিছু এলইডি লাইট ইমিটিং ডায়োড বা আইএলডি ইন্টারজেকশন লেজার ডায়োডের মাধ্যমে। ইনফ্রারেড সিগন্যাল ট্রান্সমিশন আবার দুই ধরনের হয়ে থাকে, যার একটি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আরেকটি হচ্ছে ব্রডকাস্ট। প্রথমে দেখে নিই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন কেমন করে হয়। পয়েন্ট টু পয়েন্ট পদ্ধতিতে ইনফ্রারেড সিগন্যাল বিম এটি প্রক্ষেপণ করা হয় একটি নির্দিষ্ট টার্গেটকে লক্ষ্য করে। এতে সিগন্যাল রিসিভ বা গ্রহণ করতে সমর্থ হয় শুধুমাত্র ওই নির্দিষ্ট টার্গেটটি। এখানে যেটা দেখতেছি মাল্টিমিডিয়া কিংবা আমরা অন্যান্য যে সকল ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, এক্ষেত্রে রিমোট থেকে সেই ডিভাইসের সাথে যোগাযোগ করার জন্য যে সিগন্যালটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইনফ্রারেড সিগন্যাল। এবং বলেছি ইনফ্রারেড সিগন্যাল দুই ধরনের হয়, একটি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আর একটা হচ্ছে ব্রডকাস্টিং। পয়েন্ট টু পয়েন্ট সিগন্যালের মাধ্যমে কি করা হয়, কেবলমাত্র নির্দিষ্ট টার্গেটেই সিগন্যাল প্রেরণ করা হয়ে থাকে এবং ওই নির্দিষ্ট টার্গেটটি কিন্তু সেই সিগন্যালটি গ্রহণ করতে পারবে। এতে কোনো ক্রমেই স্থান পরিবর্তন করা যাবে না অর্কেস্ট্রেশন এবং সিগন্যাল রিসিভিং ডিভাইসের মধ্যে। অর্থাৎ আমরা রিমোটটাকে যদি ওই টার্গেট ডিভাইস ছাড়া অন্যদিকে ঘুরিয়ে ধরি তাহলে কিন্তু সেটি কাজ করবে না। টার্গেটের দিকে আমাদের রিমোট সিগন্যালটি ফেলতে হবে, তাহলেই কিন্তু ওই নির্দিষ্ট টার্গেটটি সিগন্যালটি গ্রহণ করতে পারবে। দেখে নেব আবার ব্রডকাস্ট। ব্রডকাস্ট পদ্ধতিতে ইনফ্রারেড সিগন্যাল ছড়িয়ে দেওয়া হয় বিস্তৃত এলাকা নিয়ে, এতে করে সিগন্যাল রিসিভ করতে পারে একই সাথে একাধিক ডিভাইস। সাধারণত যে রাউটার বা ওয়াইফাই ডিভাইসগুলো রয়েছে, এই ওয়াইফাই ডিভাইসগুলো কিন্তু ব্যবহার করে থাকে ব্রডকাস্টিং এর জন্য এই ইনফ্রারেড সিগন্যাল। তারা একটা নির্দিষ্ট এলাকা জুড়ে সিগন্যালটি ছড়িয়ে দেয় এবং ওই এলাকার মধ্যে যত ডিভাইস থাকে তারা কিন্তু সেই সিগন্যালটিকে রিসিভ করতে পারে। এই পদ্ধতিতে রিসিভিং ডিভাইসগুলোর প্রয়োজনে প্রেক্ষিত সিগন্যালের কভারেজের মধ্যে যে কোনো জায়গায় কিন্তু তারা স্থান পরিবর্তন করতে পারে। ইনফ্রারেডের কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধাটা হচ্ছে যে যেটি পয়েন্ট টু পয়েন্ট, সেক্ষেত্রে ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা এটি কিন্তু ঘরের দেয়াল বা অন্যান্য বস্তুকে ভেদ করতে পারে না। অর্থাৎ আমরা যেটা দেখি যে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্রারেডের ক্ষেত্রে রিমোটের সামনে যদি কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে কিন্তু সেটি কাজ করতে পারে না। এছাড়া এই সিগন্যাল কিন্তু অধিক আলোর উৎসে আসলে সেটি তার অস্তিত্ব বা শক্তি কিন্তু লোপ পেতে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হচ্ছে যে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? সেটি হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ, নাকি 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ, নাকি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ, নাকি 3 কিলোহার্টজ থেকে 3 মেগাহার্টজ।
প্রশ্নটি হচ্ছে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 300 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ, নাকি 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ, নাকি 10 গিগাহার্টজ থেকে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ, নাকি 3 কিলোহার্টজ থেকে 3 মেগাহার্টজ। তো আমরা আলোচনা থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত। তোমাদের কাছে এবারে প্রশ্ন হচ্ছে রেডিও মডেল ও অ্যান্টেনা প্রয়োজন হয় কোন ক্ষেত্রে? ওয়্যারলেস ক্ষেত্রে, ওয়্যারলেস ম্যানের ক্ষেত্রে, ওয়্যারলেস প্যানের ক্ষেত্রে, ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে, না ওয়্যারলেস ওয়ানের ক্ষেত্রে? এক্ষেত্রে প্রশ্নটি যেটি হচ্ছে সেটি হচ্ছে যে রেডিও ও মডেল অ্যান্টেনা ব্যবহার প্রয়োজন হয় কোন ক্ষেত্রে? ওয়্যারলেস ম্যান, ওয়্যারলেস প্যান, ওয়্যারলেস ল্যান, নাকি ওয়্যারলেস ওয়ান? এখানে ম্যান বলতে বলেছিলাম যে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, প্যান বলতে বলেছিলাম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান বলতে বলেছিলাম লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং ওয়ান বলতে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো রেডিও এবং মডেল অ্যান্টেনা আসলে প্রয়োজন হয় হচ্ছে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখলাম সেটি হচ্ছে যে তারবিহীন ডেটা কমিউনিকেশন কি। আমরা জানলাম হচ্ছে তারবিহীন ডেটা কমিউনিকেশনের বৈশিষ্ট্যগুলো কি ছিল, এবং আমরা দেখলাম হচ্ছে তারবিহীন ডেটা কমিউনিকেশন ব্যবহারের ক্ষেত্রগুলো কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরই সাথে আমি আলোচনা করছি মূলত ডেটা কমিউনিকেশন মিডিয়ামের তারবিহীন যে মাধ্যমটি ছিল সেটির আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।